নমস্কার, চাকরির পড়া সহজে ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা অধ্যায়, জীববিদ্যার মধ্যে যে অধ্যায়টির নাম হচ্ছে জিনবিদ্যা। তাহলে অধ্যায়টির নাম হচ্ছে জিনবিদ্যা। এর আগে আমরা পড়েছিলাম অধ্যায় 1 এবং অধ্যায় 2। আমি বলেছিলাম যে জীববিদ্যার প্রত্যেকটি চ্যাপ্টার আমরা অধ্যায় ভিত্তিক ভাবে সুন্দরভাবে কম্পিটিটিভ ম্যানারে পড়বো, যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় চলে এসেছে, সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। সেই সিরিজেরই আজকে আমরা তৃতীয় অধ্যায় এবং ক্লাস নাম্বার 3 নিয়ে আমরা চলে এসেছি। তাহলে আজকের আমাদের চ্যাপ্টার হচ্ছে জীববিদ্যার অন্তর্গত অধ্যায় 3 জিনবিদ্যা। তাহলে আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে জিনবিদ্যা। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। সবাই, আশা করব সবাই খাতা কলম নিয়ে বসে পড়েছো এবং আমার সাথে সাথে তোমরা অ্যান্সারটা প্র্যাকটিস করছো। ঠিক আছে, তাহলে 1 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। 1 নম্বর কোশ্চেন বলছে আজকের ভিডিওর, মানব দেহের কোষে উপস্থিত ক্রোমোজোমের সংখ্যা কটি? মানব দেহের কোষে উপস্থিত ক্রোমোজোমের সংখ্যা কটি? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2014-তে চলে এসেছে। অপশন এ বলছে 46টি, অপশন বি বলছে 48টি, অপশন সি বলছে 50টি এবং অপশন ডি বলছে 52টি। তাহলে মানব দেহে কোষের উপস্থিত ক্রোমোজোমের সংখ্যা কি? তাহলে আমরা জানি, কি জানি, আমরা জানি যে আমাদের নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি, অর্থাৎ 23 জোড়া। অনেক সময় আমরা 23 জোড়া বলেও জেনে থাকি, 23 পেয়ার। ঠিক আছে, 23 পেয়ার ক্রোমোজোম, তাহলে 46টা। 2 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। জীবদেহে টার্মিনেটর জিন বলতে কি বোঝায়? জীবদেহে টার্মিনেটর জিন বলতে কি বোঝায়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2014-তে চলে এসেছে। অপশন এ বলছে যে জিন জীবটিকে মেরে ফেলে, যে জিন বিপাক ক্রিয়াকে বন্ধ করে দেয়। অপশন সি বলছে যে জিন জীব জীবটিকে বন্ধা অর্থাৎ স্টেরাইল করে দেয়। এবং লাস্ট অপশন, অপশন ডি বলছে যে জিন প্রোটিন বিপাকের সমস্ত পথগুলি বন্ধ করে দেয়। তাহলে সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে হচ্ছে অপশন সি, যে জিন জীবটিকে বন্ধা অর্থাৎ স্টেরাইল করে দেয়। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে জীবদেহে টার্মিনেটর জিন কাকে বলা হয়? যে জিন জীবটিকে বন্ধা অর্থাৎ স্টেরাইল করে দেয় তাকে টার্মিনেটর জিন বলা হয়। 3 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। ডিএনএ কে আবিষ্কার করেন? ডিএনএ কে আবিষ্কার করেন? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2014-তে চলে এসেছে। 2014-তে চলে এসেছে। অপশন এ বলছে হরগোবিন্দ খুরানা, অপশন বি বলছে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক, অপশন সি বলছে ফ্রান্সিস ক্রিক ও আলেকজান্ডার ফ্লেমিং, অপশন ডি বলছে জেমস ওয়াটসন ও হরগোবিন্দ খুরানা। তাহলে অপশন কি হবে? অপশন হবে হচ্ছে অপশন বি। সঠিক আনসার হবে হচ্ছে অপশন বি, জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। ডিএনএ এর গঠনকে দ্বিতন্ত্রী অর্থাৎ প্যাঁচানো গঠন কে বলেন? মানে ডিএনএ এর আমরা স্ট্রাকচার তো জানি, ডিএনএ স্ট্রাকচার কি? ডিএনএ স্ট্রাকচার হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এই যে স্ট্রাকচারটা ডিএনএ এর যে এই স্ট্রাকচারটা যে ডবল স্ট্যান্ডার্ড, সেইটা কে বলেছিলেন? সর্বপ্রথম দ্বিতন্ত্রী যে প্যাঁচানো, এই কথাটাই প্রথম কে বলেছিলেন? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2019-এ চলে এসেছে। ঠিক আছে, তাহলে অপশনগুলো দেখে না যাক। অপশন এ বলছে পিটার মিশেল, অপশন বি বলছে জাগেন্দ্রফ আন্দ্রে জাগেন্দ্রফ, অপশন সি বলছে আর্নস্ট আর্নস্ট উরিবি, অপশন ডি বলছে ওয়াটসন ও ক্রিক। কি হবে? ডিএনএ যে ডবল হেলিকাল, তার প্রথম যে বক্তব্য বা প্রথম মতবাদটা দিয়েছিলেন সায়েন্টিস্ট ওয়াটসন এবং ক্রিক। এই দুজন সায়েন্টিস্ট বলেছিলেন যে ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী অর্থাৎ পেঁচানো। ঠিক আছে, পরের কোশ্চেন 5 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। কোন আরএনএ অণু ডিএনএ থেকে বিভিন্ন জেনেটিক তথ্য
পরিবহন করে? কোন আরএনএ অণু ডিএনএ থেকে বিভিন্ন জেনেটিক তথ্য পরিবহন করে? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2019-এ চলে এসছে। অপশন এ বলছে টিআরএনএ অর্থাৎ ট্রান্সফার আরএনএ, অর্থাৎ অপশন বি বলছে এমআরএনএ অর্থাৎ মেসেঞ্জার আরএনএ, অপশন সি বলছে আরআরএনএ অর্থাৎ কি রাইবোজ আরএনএ, অপশন ডি বলছে এসএনআরএনএ। ঠিক আছে, তাহলে কি হবে? কি হবে সঠিক অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ আরএনএ ডিএনএ থেকে বিভিন্ন জেনেটিক তথ্য পরিবহন করে। ঠিক আছে, পরের কোশ্চেন 6 নম্বর কোশ্চেন বলছে কোন রোগের ক্ষেত্রে রোগীর দেহের সোমাটিক কোষে বারবারই অনুপস্থিত থাকে? কোন রোগের ক্ষেত্রে রোগীর দেহে সোমাটিক কোষে বারবারই অনুপস্থিত থাকে? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2017 সালে চলে এসেছে। ডব্লিউবিসিএস প্রিলিমস 2017 সালে চলে এসেছে। অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এ বলছে ক্লাইনফেল্টার সিনড্রোম, অপশন বি বলছে সিনড্রোম, অপশন সি বলছে টার্নার সিনড্রোম, অপশন ডি বলছে কোনোটিই নয়। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, টার্নার সিনড্রোমের ক্ষেত্রে রোগীর দেহে সোমাটিক কোষে কি দেখা যায় না? বারবারই দেখা যায় না। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। 7 নম্বর কোশ্চেন বলছে মিওসিস কোষ বিভাজন ঘটে কোন দশায় ক্রসিং ওভার? কোশ্চেনটি বলছে মিওসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার ঘটে? মিওসিসের কোন দশায় ক্রসিং ওভার কোষ বিভাজনের ক্রসিং দশায় কোন দশায় ক্রসিং ওভার ঘটে? ঠিক আছে, কোশ্চেনটা একটু আগে পিছে হয়ে গেছে, একটু তোমরা একটু ম্যানেজ করে নেবে। কোশ্চেনটি এরকম হবে, মিওসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার ঘটে? ঠিক আছে, কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউবিসিএস প্রিলিমস 2017 সালে চলে এসেছে। অপশনগুলো বলছে অপশন এ লেপটোটিন, অপশন বি বলছে অ্যানাফেজ 1, অপশন সি বলছে প্যাকাইটিন, অপশন ডি বলছে ডায়াকাইনেসিস। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে প্যাকাইটিন। প্যাকাইটিন হচ্ছে মিওসিসের প্যাকাটিন দশায় মিওসিসের ক্রসিং ওভার ঘটে। ঠিক আছে, মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ক্রসিং ওভার ঘটে কোন দশায়? প্যাকাইটিন দশায়। পরে কোশ্চেন 8 নম্বর কোশ্চেন বলছে ডিএনএ তে উপস্থিত পিরিমিডিন বেসগুলি হলো? ডিএনএ তে উপস্থিত পিরিমিডিন বেসগুলি হলো কি বলেছে? অপশন, কোশ্চেনটি এসছে ডব্লিউবিসিএস প্রিলিমস 2016-তে চলে এসেছে। অপশন এ বলছে অ্যাডেনিন গুয়ানিন, অ্যাডেনিন গুয়ানিন, থায়ামিন অ্যাডেনিন, থায়ামিন অ্যাডেনিন, সাইটোসিন গুয়ানিন, সাইটোসিন গুয়ানিন, আর থায়ামিন সাইটোসিন, মানে থায়ামিন আর সাইটোসিন। তাহলে কি কি হচ্ছে ডিএনএ উপস্থিত পিরিমিডিনের বেসগুলি হলো? পিরিমিডিন কি হবে? তাহলে আমরা জানি যে দু ধরনের বেস দেখা যায় ডিএনএ তে, দুটো বেস দেখা যায়, একটা হচ্ছে পিরিমিডিন আর একটা হচ্ছে পাইরিডেমিন। পিরিমিডিন হচ্ছে অ্যাডেনিন, বেসটা এরকম হয় অ্যাডেনিন গুয়ানিন আর সাইটোসিন থাইমিন, এই দুটো হচ্ছে পিরিমিডিন, আর এই দুটো হচ্ছে গুয়ানিন আর থাইমিন হচ্ছে পাইরিডেমিন। তাহলে কি হচ্ছে অ্যাডেনিন আর সাইটোসিন? তাহলে আমরা দেখে নিই অ্যাডেনিন আর সাইটোসিন কোথায় আছে। অ্যাডেনিন গুয়ানিন থাইমিন অ্যাডেনিন, সাইটোসিন গুয়ানিন থাইমিন সাইটোসিন, থাইমিন থাইমিন সাইটোসিন, থাইমিন সাইটোসিন। ডিএনএ তে উপস্থিত পিরিমিডিন বেসগুলি হলো পিরিমিডিন বেস অ্যাডেনিন সাইটোসিন হবে। হ্যাঁ,
অ্যাডেনিন সাইটোসিন হবে। এখানে অপশনগুলো নেই, এখানে অ্যাডেনিন গুয়ানিন আছে, অ্যাডেনিন গুয়ানিন হবে না। এটা অ্যাডেনিন গুয়ানিন একে অপরের সাথে ডবল বন্ডে যুক্ত থাকে, আর সাইটোসিন আর থাইমিন একে অপরের সাথে ট্রিপল বন্ডের সাথে যুক্ত থাকে। তাহলে এইটা হচ্ছে পিরিমিডিন বেস, এই দুটো অ্যাডেনিন সাইটোসিন, আর গুয়ানিন আর থাইমিন হচ্ছে পাইরিডেমিন। তাহলে পিরিমিডিন বেস হবে অ্যাডেনিন আর সাইটোসিন। অ্যাডেনিন আর সাইটোসিন এখানে অপশানে নেই, তোমরা একটু এটা ঠিক করে নেবে, ঠিক আছে? এখানে অপশানে নেই, এটা হবে হচ্ছে অ্যাডেনিন আর সাইটোসিন। 9 নম্বর কোশ্চেন বলছে, পরের কোশ্চেন বলছে কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষ কোন দশায় সংঘটিত হয়? কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষ কোন দশায় সংঘটিত হয়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2016 সালে চলে এসেছে। অপশন এ বলছে ইন্টারফেজ, অপশন বি বলছে অ্যানাফেজ, অপশন সি বলছে প্রোফেজ, অপশন ডি বলছে টেলোফেজ। কি হবে কোন বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষ, কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষ কোন দশা সংঘটিত হয়? এর সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ ইন্টারফেজ। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে 10 নম্বর কোশ্চেন, মেন্ডেলের হাইব্রিড মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের ফিনোটাইপের অনুপাত কত? খুব সুন্দর একটি ভালো কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের ফিনোটাইপ অনুপাত কত? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2015-তে চলে এসেছে। ঠিক আছে, অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এ বলছে 9:3:3:1, অপশন বি বলছে 1:1:1:1, অপশন সি বলছে 3:4:3:1, অপশন ডি বলছে 1:2:1:1। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? কি হবে সঠিক অ্যান্সার? হবে অপশন এ 9:3:3:1। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এটা একটু মনে রাখবে। এবার তোমরা যদি প্র্যাকটিস করে করতে পারো সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্র্যাকটিস করলে খুব ভালো হয়। কিন্তু যদি প্র্যাকটিস না করো তাহলে মনে রাখবে ডাইহাইব্রিড ক্রসের ফিনোটাইপের অনুপাত হচ্ছে 9:3:3:1। ঠিক আছে, এটা মনে রাখবে। পরের কোশ্চেন 11 নম্বর কোশ্চেন বলছে মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি ভিজেএল বা 1 আকৃতির হয়ে থাকে? কি হবে? এটা আই আকৃতি হবে। হ্যাঁ, এটা আই হবে। মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি ভিজেএল বা আই আকৃতির হয়ে থাকে? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2014-তে চলে এসেছে। ডব্লিউবিসিএস প্রিলিমস 2014-তে চলে এসেছে। অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ বলছে প্রোফেজ, অপশন বি বলছে মেটাফেজ, অপশন সি বলছে অ্যানাফেজ, অপশন ডি বলছে টেলোফেজ। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার অপশন সি অ্যানাফেজ। অ্যানাফেজ ইজ দ্য রাইট অ্যান্সার। মাইটোসিসের কোন দশায়? এটা হচ্ছে অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলি ভিজেএল বা আই আকৃতির হয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন কম্বিনেশনের ক্রোমোজোম থাকলে একটি শিশু পুরুষ হবে? একটি নিম্নলিখিত কোন কম্বিনেশনের ক্রোমোজোম থাকলে একটি শিশু পুরুষ হবে? খুব সুন্দর একটি কোশ্চেন। আমরা এটা জানি, যদি মেল আর ফিমেলের ক্ষেত্রে ক্রোমোজোমের শ্রেণীবিন্যাস দেখি তাহলে মেলদের ক্ষেত্রে কি হবে? মেলদের ক্ষেত্রে হবে এক্স এক্স, আর ফিমেলদের ক্ষেত্রে এক্স ওয়াই। এটা আমরা জানি, সকলেই জানি। তাহলে কি হবে? এখানে বলে দিয়েছে পিতার এক্স মাতার এক্স, পিতার এক্স মাতার ওয়াই, পিতার ওয়াই মাতার এক্স, পিতার ওয়াই মাতার ওয়াই। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে অপশন কি হবে? অপশন কোন কম্বিনেশনে ক্রোমোজোম থাকলে একটি শিশু পুরুষ হবে? পিতার ওয়াই এবং মাতার এক্স। 12 নম্বর কোশ্চেন, একটু ওয়েট করো, এটা একটু নিম্নলিখিত কোন কম্বিনেশনের ক্রোমোজোম থাকলে একটি শিশু পুরুষ হবে? একটি শিশু পুরুষ যদি হয় তাহলে পিতা থেকে কি যাবে? পিতা থেকে এক্স ক্রোমোজোম যাবে,
আর মাথা থেকেও যাবে হচ্ছে এক্স ক্রোমোজোম, তাহলেই তো একটি পুরুষ শিশু সন্তান জন্ম হবে। আর যদি পিতা থেকে যদি এক্স যায় আর মাথা থেকে যদি ওয়াই আসে, তাহলে কি হবে, একটি শিশু কন্যার জন্ম হবে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে পিতার এক্স এবং মাতার এক্স, তাহলেই তো পুরুষ হবে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। 13 নম্বর কোশ্চেন বলছে, পরের কোশ্চেন বলছে, প্রথম কোন বিজ্ঞানী পরীক্ষাগারে আর্টিফিশিয়াল জিন সিনথেসিস করেন। তাহলে কোশ্চেনটি ভালো করে বলছে, কোন বিজ্ঞানী পরীক্ষাগারে প্রথম আর্টিফিশিয়াল জিন সিনথেসিস করেন। কোশ্চেনটি বিপিএসসি 1999-তে চলে এসেছে। কোশ্চেনটি বিহার পাবলিক সার্ভিস কমিশন 1999-তে চলে এসেছে। অপশন এ বলছে মিলার, অপশন বি বলছে খুরানা, অপশন সি বলছে ডিভিস, অপশন ডি বলছে কেলভিন। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি খুরানা। খুরানা এই সায়েন্টিস্ট সর্বপ্রথম পরীক্ষাগারে আর্টিফিশিয়াল জিনের সিনথেসিস করেন, ঠিক আছে। পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। 14 নম্বর কোশ্চেন বলছে, ডিএনএ ডবল হেলিক্স মডেল কে প্রবর্তন করেন। ডিএনএ ডবল, এই কোশ্চেনটা আমরা একটু আগেই দেখলাম, ডবল হেলিক্স বা দ্বিতন্ত্রী পেঁচানো যেটা বলছে, এই কোশ্চেন এই তথ্যটি কে প্রবর্তন করেন। এর অ্যান্সার হবে হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। ওয়াটসন এবং ক্রিক খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, বারবার আসছে, এটা মনে রাখবে, ঠিক আছে। ওয়াটসন এবং ক্রিক সর্বপ্রথম বলেন যে ডিএনএ এরকম দ্বিতন্ত্রী বা ডবল হেলিক্যাল, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে। পরের কোশ্চেন 15 নম্বর কোশ্চেন বলছে, পতঙ্গ বিরোধী তুলো গাছ তৈরি করা হয়েছে ড্যাশ জিন সংগ্রহ করে। পতঙ্গ বিরোধী তুলা গাছ তৈরি করা হয়েছে ড্যাশ থেকে জিন সংগ্রহ করা হয়েছে। কোশ্চেনটি ইউপিএসসি সিএসসি প্রিলিমস 2000 সালে চলে এসেছে। অপশন এ বলছে ভাইরাস, অপশন বি বলছে ব্যাকটেরিয়াম, অপশন সি বলছে পতঙ্গ, অপশন ডি বলছে উদ্ভিদ। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, ঠিক আছে, সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি ব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়াম এর জিন সংগ্রহ করে কিন্তু পতঙ্গ বিরোধী তুলো গাছ তৈরি করা হয়েছে, ঠিক আছে। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন 16 নম্বর কোশ্চেন বলছে, যখন একটি জিন একাধিক বৈশিষ্ট্যের জন্য দায়ী হয় তখন তাকে বলা হয়। তাহলে ভালো করে কোশ্চেনটা পড়ে নেওয়া যাক। যখন একটি জিন একাধিক বৈশিষ্ট্যের জন্য দায়ী হয় তখন তাকে বলা হয়, কোশ্চেনটি ইউপিএসসি সিএসসি প্রিলিমস 2002 সালে চলে এসেছে, তখন তাকে কি বলা হয়, বলছে অ্যাপোমিক্সিস, প্লিওট্রপি, পলিপ্লয়েডি, আর অপশন ডি বলছে পলিটেনি। তাহলে কি হবে, কি হবে সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি প্লিওটপি। প্লিওটপি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। পরের কোশ্চেন 17 নম্বর কোশ্চেন বলছে, কোন দ্রব্যের শিল্পোৎপাদন করার জন্য হাইব্রিডোমা টেকনোলজি নামক বায়োটেকনোলজির ব্যবহার করা হয়। কি হবে, খুব সুন্দর একটি কোশ্চেন, খুব সুন্দর একটি কোশ্চেন। কোশ্চেনটি ইউপিএসসি সিএসসি প্রিলিমস 2000 সালে চলে এসেছে। তাহলে কি বলছে, কোন দ্রব্যের শিল্প উৎপাদন করার জন্য হাইব্রিডোমা টেকনোলজি নামক বায়োটেকনোলজির ব্যবহার করা হয়। অপশন এ বলছে মনোক্লোনাল অ্যান্টিবডি, অপশন বি বলছে ইনফারন, অপশন সি বলছে অ্যান্টিবায়োটিক, অপশন ডি বলছে অ্যালকোহল। সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। মনোক্লোনাল অ্যান্টিবডি কোন দ্রব্যের শিল্প উৎপাদন করার জন্য হাইব্রিডোমা টেকনোলজি এবং মনোক্লোনাল অ্যান্টিবডি। বেশ, খুব সুন্দর, মনে রাখবে কোশ্চেনটা। 18 নম্বর কোশ্চেন বলছে, মেন্ডেলের উত্তরাধিকার সূত্র কিসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। মেন্ডেলের উত্তরাধিকার সূত্র কিসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। কোশ্চেনটি বিপিএসসি 2011-তে চলে এসছে, বিপিএসসি 2011-তে চলে এসছে। অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এ বলছে অযৌন জনন, অপশন বি বলছে অঙ্গজ জনন, অপশন সি বলছে যৌন জনন, এবং লাস্ট অপশন অপশন ডি বলছে ওপরের সবকটি। তাহলে কি হবে, কি হবে, অযৌন জনন, অঙ্গজ জনন, যৌন জনন, ওপরের সবকটি।
অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওপরের সবকটির সবকিছুর ওপর ভিত্তি করেই কিন্তু মেন্ডেলের যে উত্তরাধিকার সূত্র সেটা কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে। পরের কোশ্চেন 19 নম্বর কোশ্চেন বলছে জেনেটিক্সের সাথে সম্পর্কিত হলো কোশ্চেনটি বিপিএসসি 2011 সালে চলে এসেছে। কোশ্চেনটি বিপিএসসি 2011 সালে চলে এসেছে। অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এ বলছে মেন্ডেলের সূত্র, অপশন বি বলছে জৈব বিবর্তন, অপশন সি বলছে ডিএনএ গঠন এবং অপশন ডি বলছে উত্তরাধিকার ও ভ্যারিয়েশন। উত্তরাধিকার ও ভ্যারিয়েশন জেনেটিক্সের সাথে সম্পর্কিত হলো কি? জেনেটিক্সের সাথে সম্পর্কিত হচ্ছে উত্তরাধিকার ও ভ্যারিয়েশন, ঠিক আছে। জিনের কাজই হচ্ছে আমাদের শরীরের যে জেনেটিক ইনফরমেশন, আমাদের শরীরের যে ইনফরমেশনটাকে কি করা, উত্তরাধিকার সূত্রে পিতা থেকে তার উত্তরাধিকার অর্থাৎ কন্যা এবং শিশু কন্যা বা তার পুত্র কন্যার মধ্যে সঞ্চালন করা। পিতা এবং মাতার যে বৈশিষ্ট্যগুলো, সে বৈশিষ্ট্যগুলো উত্তরাধিকার সূত্রে তাদের মধ্যে সঞ্চার করা এবং তাদের মধ্যে ভ্যারিয়েশন সৃষ্টি করা, ঠিক আছে। এটি হচ্ছে জেনেটিক্সের সাথে এই বক্তব্যটি সম্পর্কিত। ব্যাস। নেক্সট কোশ্চেন 20 নম্বর কোশ্চেন বলছে একটি স্বাভাবিক মানবদেহের কোষে ক্রোমোজোমের সংখ্যা। খুব ইজি কোশ্চেন, প্রথম কোশ্চেনই আমরা এটা দেখেছি। কোশ্চেনটি এসএসসি 2011 সালে চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের বলে রাখি, তো আমরা যে সিরিজটা চালু করেছি আবার একবার অ্যানাউন্সমেন্টটা করে দিই। আমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়, যেমন ডব্লিউবিপি এসআই, ডব্লিউবিপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস এর যে পরীক্ষাগুলো হয় প্রিলি থেকে শুরু করে, ঠিক আছে। তাছাড়া যে গ্রুপ ডি, অর্থাৎ সামনেই আমাদের আসছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ সি থেকে বেরোচ্ছে ক্লার্ক এবং গ্রুপ ডি থেকে গ্রুপ ডির যে পোস্টগুলো হয় সেগুলো কিন্তু বেরোচ্ছে। এবং আমাদের হাতে কিন্তু খুব সুবর্ণ একটি সুযোগ আছে, কারণ প্রায় 5,000-এর কাছাকাছি কিন্তু, প্রায় 5,000-এর উপরে কিন্তু একটা ভ্যাকেন্সি আমাদের রাজ্য সরকার কিন্তু পাবলিশ করেছে। তাহলে আমরা এই কোশ্চেনগুলো কিন্তু যদি আমরা সুন্দরভাবে যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু আমরা অন্যদের থেকে অনেক ক্ষেত্রে এগিয়ে যেতে পারি। এবং আমি এটা বিশ্বাস করি যে তোমরা যদি নিজের সততার সাথে এই কোশ্চেনগুলো তোমরা যদি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো এবং খাতায় লেখার পর নিজেরা যদি চোখ বুলিয়ে 2-3 বার পড়ে যে আমি কতটা ঠিক করছি, এগুলো যদি তোমরা ভালো মতো করে প্র্যাকটিস করতে পারো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি তোমরা জীববিদ্যা থেকে একটি কোশ্চেনও ছেড়ে আসতে পারবে না। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি 2 মাসের মধ্যে পুরো গোটা সায়েন্সের যে সিলেবাস আছে সেই সিলেবাস আমি শেষ করে দেবো। তার সাথে সাথে আমাদের শুরু হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের একটি সিরিজ, যেখানে প্রায় 2,500-এর কাছাকাছি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বিগত 24 থেকে 25-এর যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা এখানে আলোচনা করব। তাহলে কিন্তু তোমরা কিন্তু যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি, তাদেরকে বলছি অতি তাড়াতাড়ি বা অতি সত্বর কিন্তু আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো কিন্তু তোমরা, ঠিক আছে, রেগুলারভাবে ফলো করো এবং আশা করছি তোমাদের এই ভিডিওগুলো কিন্তু খুবই কাজে লাগবে, ঠিক আছে। তাহলে নিজের প্রতি সততা থাকো, নিজের ডেডিকেশন নিয়ে কোনো কিছু যদি কাজ করো, আমি বিশ্বাস করি যে সেই সফলতা আসতে বাধ্য, কেউ তোমাকে আটকাতে পারবে না। কারণ আমরা মনে করি হচ্ছে সবাই পড়ছে, কেউ পড়ছে না, গোটা ওয়ার্ল্ড ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে আছে, ঠিক আছে। পড়াশোনা কিন্তু খুব কম জন করছে। তুমি যদি মানে নিজের মন থেকে যদি পড়াশোনা করা শুরু করো, আমি বলছি তুমি 1 মাস কিংবা 2 মাস যদি নিজের সততা দিয়ে নিজের পরিশ্রমের সাথে সারা দিনে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা যদি তুমি এই পিছনে দিতে পারো, তাহলে কিন্তু তুমি 1 থেকে 2 বছরের মধ্যে একটি সরকারি চাকরি তুমি তোমার কপালে একদম গ্যারান্টি। কারণ আমরা সবাই ভাবছি হয়তো পড়ছে, কিন্তু পড়ছে খুব কম, আর যারা পড়ছে সেই কম ছেলেপেলেই কিন্তু পরীক্ষাগুলো ক্র্যাক করে ফেলছে, ঠিক আছে। তাহলে গোটা দুনিয়া কিন্তু ডিস্ট্র্যাক্ট। তাহলে আমরা কিন্তু ডিস্ট্রাক্ট হব না,
আমরা সততার সাথে নিজের পরিশ্রম করে যাব, ঠিক আছে? সাফল্য আসতে বাধ্য, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। আমার মতে পরিশ্রমের কোনো বিকল্প হয় না, পরিশ্রমই তোমাকে সাফল্যের চাবিকাঠি এনে দিতে পারবে, ঠিক আছে? এর কোনো আর বিকল্প নেই। আর সরকারি পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নাও, তাহলে আমি বলবো সততার সাথে প্রিপারেশন নাও। নইলে আজ পড়লাম, আবার 10 দিন পর পড়লাম, 12 দিন পর পড়লাম, এইভাবে পড়ে কোনো লাভ নেই। রেগুলার বেসিসে, ঠিক আছে, আমাদের কি রাখতে হবে, আমাদের মধ্যে কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে। কনসিস্টেন্সি কিন্তু আমাদের মেন চাবিকাঠি। তাহলে তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো, তোমাদের কিন্তু সরকারি চাকরি আজকের দিনে দাঁড়িয়ে খুবই একটি সুবর্ণ সুযোগ, ঠিক আছে? তাহলে বেশি দেরি না করে আমরা যে কোশ্চেনটা বলছিলাম, সেই কোশ্চেনটা হচ্ছে, একটি স্বাভাবিক মানবদেহের কোষের ক্রোমোজোম সংখ্যা কত? একটি স্বাভাবিক মানবদেহের কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে অপশন ডি 46টি, ঠিক আছে? এটা কিন্তু খুব ইজি কোশ্চেন, কোশ্চেনটি এসএসসি 2011-তে চলে এসেছে। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন বলছে, প্রথম ক্লোনড প্রাণী ডলি হলো একটি, প্রথম ক্লোনড প্রাণী তার নাম হচ্ছে ডলি হলো একটি, কোশ্চেনটি এসএসসি 2011 সালে চলে এসছে। তাহলে কি হচ্ছে, অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এ বলছে কুকুর, অপশন বি বলছে খরগোশ, অপশন সি বলছে বেড়াল, অপশন ডি বলছে ভেড়া। তাহলে কি হবে সঠিক অ্যান্সার, কি হবে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি ভেড়া, ঠিক আছে? পরের কোশ্চেন 22 নম্বর কোশ্চেন বলছে, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি ডাউন সিনড্রোমের সঠিক তথ্য নয়? নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি ডাউন সিনড্রোমের সঠিক তথ্য নয় বলেছে। কোশ্চেনটি সিডিএসআই 2011-তে চলে এসছে। তাহলে অপশনগুলো একটু পড়ে নেওয়া যাক। অপশন এ বলছে এটি একটি জিনগত রোগ, অপশন বি বলছে আক্রান্ত ব্যক্তির বার্ধক্য তাড়াতাড়ি আসে, অপশন সি বলছে আক্রান্ত ব্যক্তির মানসিকভাবে বৃদ্ধি হয় না, অপশন ডি বলছে আক্রান্ত ব্যক্তির জিভে খাঁজ থাকে। তাহলে কি হবে সঠিক অ্যান্সার, কি হবে সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, আক্রান্ত ব্যক্তির বার্ধক্য তাড়াতাড়ি আসে, ঠিক আছে? আক্রান্ত ব্যক্তির বার্ধক্য তাড়াতাড়ি আসে, এটি একটি সঠিক তথ্য নয়, বাদ বাকিগুলো কিন্তু সব সঠিক। এটি একটি জিনগত রোগ, অবশ্যই আক্রান্ত ব্যক্তির মানসিকভাবে বৃদ্ধি হয় না। তোমরা দেখবে এই ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোমের ক্ষেত্রে দেখবে মুখের গঠন, অবয়ব গঠন, ঠিক আছে, ঠিক মতো কথা বলতে পারছে না, জিভ বাইরের দিকে বের করা, হ্যাঁ, মানে সাধারণত তাদের শরীরে কি হয়, অত্যাধিক তাদের শরীরে ফ্যাট হয়, হ্যাঁ, তাদের কিন্তু মাথা কিন্তু মস্তিষ্ক তুলনামূলকভাবে বড় হয়। এই এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তাদের মধ্যে লক্ষণ। কিন্তু বার্ধক্য কি তাড়াতাড়ি আসে না, বার্ধক্যটা তাড়াতাড়ি আসে না। তাহলে কোনটি সঠিক তথ্য নয় চেয়েছে, তাহলে এটি হবে অপশন বি হবে সঠিক আনসার না, জিভে খাস থাকে বা জিভ বেরোনো থাকে, ঠিক আছে? সোজা আছে, কোশ্চেন গুলো ভালো করে পড়লে কোশ্চেন খুব একটা কঠিন না, আর এগুলো সব তোমরা স্কুলে ভালো করে পড়ে এসছো, ঠিক আছে? 23 নম্বর কোশ্চেন বলছে, নিম্নলিখিত জেনেটিক রোগগুলির মধ্যে কোনটি লিঙ্গ সম্পর্কিত? তাহলে নিম্নলিখিত জেনেটিক রোগগুলির মধ্যে কোনটি লিঙ্গ সম্পর্কিত বলছে। কোশ্চেনটি ইউপিএসসি সিএসসি প্রিলিমস 2000-এ চলে এসছে। অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এ বলছে রয়্যাল হিমোফিলিয়া, অপশন বি বলছে টে সার্চ রোগ, অপশন সি বলছে সিস্টিক ফাইব্রোসিস, অপশন ডি বলছে উচ্চ রক্তচাপ। তাহলে কি হবে সঠিক অ্যান্সার হবে অপশন এ রয়্যাল হিমোফিলিয়া, ঠিক আছে, রয়্যাল হিমোফিলিয়া। নিম্নলিখিত কোন জেনেটিক রোগগুলির মধ্যে কোনটি লিঙ্গ সম্পর্কিত, ঠিক আছে, রয়্যাল হিমোফিলিয়া। 24 নম্বর কোশ্চেন বলছে, কোন শিশুর পিতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে? নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে কোনো শিশুর পিতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে? কোশ্চেনটি ইউপিএসসি সিএসসি প্রিলিমস 1997 সালে এসে গেছে, ঠিক আছে? অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এ বলছে প্রোটিন অ্যানালিসিস, অপশন বি বলছে ডিএনএ কোয়ান্টিটি ও অ্যানালিসিস, অপশন সি বলছে ক্রোমোজোম কাউন্টিং, অপশন ডি বলছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং। ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এর মাধ্যমে কিন্তু আমরা
কোনো শিশুর পিতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করা যেতে পারে। 25 নম্বর কোশ্চেন বলছে জিন হলো, জিজ্ঞেস করছে জিন হলো, কোশ্চেনটি এসএসসি স্টেনোগ্রাফি 2013-তে চলে এসছে, এসএসসি স্টেনো 2013 সালে চলে এসছে। অপশন এ বলছে ডিএনএর একটি বিশেষ অংশ যা কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের উত্তরাধিকারিতা নির্ণয় করে। অপশন বি বলছে দেহকোষের ডিএনএর অর্ধাংশ, সম্পূর্ণ ডিএনএর অর্ধাংশ। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, ডিএনএ একটি বিশেষ অংশ যা কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের উত্তরাধিকারিতা নির্ণয় করে। আমি তো বললামই যে ডিএনএ এর মধ্যে আমরা কি পাই, জিন পাই। জিএন এর কাজই হচ্ছে আমাদের যে ইনফরমেশন, জেনেটিক ইনফরমেশনকে পিতা এবং মাতা থেকে মানে উত্তরাধিকার সূত্রে তাদের সন্তানদের মধ্যে সঞ্চালন করার ফাংশন, এটি জিনের কাজ। জিনের মধ্যেই থাকে হচ্ছে জেনেটিক ইনফরমেশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 26 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিতর মধ্যে কোনটি উত্তরাধিকার সূত্রে পাওয়া রোগের উদাহরণ? নিম্নলিখিতদের মধ্যে কোনটি উত্তরাধিকার সূত্রে পাওয়া রোগের উদাহরণ? কোশ্চেনটি এনডিএ 2006-তে চলে এসেছে, কোশ্চেনটি এনডিএ 2006 সালে চলে এসেছে। অপশন এ বলছে চোখের ছানি, অপশন বি বলছে হিমোফিলিয়া, অপশন সি বলছে পেলেগ্রা, অপশন ডি বলছে অস্টিওপোরেসিস, অপশন ডি বলছে অস্টিওপোরেসিস। নিম্নলিখিতের মধ্যে কোনটি উত্তরাধিকার সূত্রে পাওয়া রোগের উদাহরণ? কি হবে অপশন? এগুলোর মধ্যে কি মনে হচ্ছে? অপশন বি, হিমোফিলিয়া হচ্ছে জিন গঠিত রোগ, অর্থাৎ পিতা এবং মাতার থেকে কিন্তু তাদের সন্তান এবং সন্ততির মধ্যে কিন্তু এই রোগটি ছড়িয়ে যায়। ঠিক আছে, এটি একটি জেনেটিক রোগ। 27 নম্বর কোশ্চেন বলছে একজন বর্ণান্ধের লাল রং কে মনে হয় এসএসসি সেকশন অফিসার 2008 সালে চলে এসেছে। বলছে একজন বর্ণান্ধের লাল রংকে মনে হয়, কি মনে হয়? হলুদ। অপশন এ বলছে হলুদ, অপশন বি বলছে নীল, অপশন সি বলছে সবুজ এবং অপশন ডি বলছে বেগুনি। তাহলে কি হবে? লাল রংকে কি মনে হবে? সবুজ মনে হবে বর্ণান্ধের। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন বলছে ডিএনএ দুটি তন্ত্র পরস্পরের সাথে যুক্ত থাকে কিসের দ্বারা? ডিএনএ দুটি তন্ত্র পরস্পরের সাথে যুক্ত থাকে কিসের দ্বারা? কোশ্চেনটি সিডিএস 2014 সালে চলে এসেছে। বলছে নাইট্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন, কার্বন বন্ধন, অক্সিজেন বন্ধন। কি থাকে? আমরা জানি কি হাইড্রোজেন বন্ধনের দ্বারা ডিএনএর দুটি তন্ত্র কিন্তু পরস্পরের সাথে যুক্ত থাকে কিসের দ্বারা? হাইড্রোজেন বন্ধনের দ্বারা। কিসের দ্বারা? হাইড্রোজেন বন্ধনের দ্বারা। পরের কোশ্চেন বলছে সেক্স ক্রোমোজোম ছাড়া বাকি ক্রোমোজোমগুলিকে বলা হয়। অপশন এ বলছে মাইক্রোজোম, অপশন বি বলছে অ্যালোজোম, অপশন সি বলছে আইসোক্রোমোজোম, অপশন ডি বলছে আইটোসোম। কি হবে? বলছে সেক্স ক্রোমোজোম ছাড়া বাকি ক্রোমোজোমগুলিকে কি বলা হয়? এসএসসি সিজিএল 2014 সালে চলে এসেছে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, অটোজোম হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। পরের কোশ্চেন বলছে ক্রোমোজোম কি দিয়ে গঠিত হয়? কোশ্চেনটি এসএসসি এলডিসি 2013 সালে চলে এসেছে। ক্রোমোজোম কি দিয়ে গঠিত হয়? ক্রোমোজোম বলছে কি ডিএনএ, প্রোটিন, ডিএনএ ও প্রোটিন, আরএনএ। তাহলে কি হবে? ক্রোমোজোম কি দিয়ে তৈরি হয়? ক্রোমোজোম তৈরি হয় হচ্ছে কি দিয়ে? ক্রোমোজোম তৈরি হয় হচ্ছে ডিএনএ এবং প্রোটিন দিয়ে। ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি হয় হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, পরের কোশ্চেন 31 নম্বর কোশ্চেন বলছে ডিএনএ এর পলিনিউক্লিওটাইড চেনে কি কি থাকে? ডিএনএ এর পলিনিউক্লিওটাইড চেনে কি কি থাকে? ডিএনএ এর পলিনিউক্লিওটাইড চেনে কি কি থাকে? অপশন এ বলছে একটি নাইট্রোজেন বেস, ডিঅক্সিরাইবোজ সুগার, ফসফেট গ্রুপ। ঠিক আছে, অপশন বি বলছে একটি নাইট্রোজেন বেস, রাইবোজ শর্করা, ফসফেট গ্রুপ।
অপশন ডি বলছে ডিঅক্সিরাইবোজ শর্করা, রাইবোজ শর্করা, ফসফেট গ্রুপ। একটি নাইট্রোজেন বেস ফসফেট গ্রুপ। কি হবে সঠিক অ্যান্সার? কি হবে সঠিক অ্যান্সার? হবে হচ্ছে অপশন এ, একটি নাইট্রোজেন বেস ডিঅক্সিরাইবোজ সুগার থাকে। কি সুগার থাকবে? অবশ্যই ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে ডিএনএর মধ্যে। অবশ্যই একটি নাইট্রোজেন বেস থাকবে। নাইট্রোজেন বেস আবার দুভাগে, একটা হচ্ছে পিউরিন, একটা পাইরিডেমিন, আর একটি ফসফেট ফসফেট গ্রুপ থাকবে একটি। ঠিক আছে, তাহলে এটি কি পলিনিউক্লিওটাইড, ডিএনএ পলিনিউক্লিওটাইড চেনে কিন্তু এই তিনটে জিনিস থাকবে, নাইট্রোজেন বেস, ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেট। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে 32 নম্বর কোশ্চেন বলছে ডিএনএ এর একটি তন্ত্র থেকে জেনেটিক ইনফরমেশন কপি করে আরএনএ তৈরি করার পদ্ধতি। মানে ডিএনএ থেকে জেনেটিক ইনফরমেশন কপি করে আরএনএ কি বলা হয়? কি বলা হয়? ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন, মিউটেশন। ডিএনএ থেকে ডিএনএ কি বলা হয়? আচ্ছা, আরএনএ থেকে যদি ডিএনএ হয় তাহলে কি বলা হয়? রিভার্স ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে যদি ডিএনএ হয় রিভার্স ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে যদি আরএনএ হয় ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে যদি আরএনএ হয় ট্রান্সক্রিপশন। তাহলে কোশ্চেন কি বলছে? ডিএনএ এর একটি তন্ত্র থেকে জেনেটিক ইনফরমেশন কপি করে আরএনএ তৈরি করার পদ্ধতি। তাহলে কি হবে? ট্রান্সক্রিপশন। কি হবে? ট্রান্সক্রিপশন। আর অনেক সময় কোশ্চেন আছে আরএনএ থেকে প্রোটিন, আরএনএ থেকে প্রোটিন কি হবে? ট্রান্সলেশন। ট্রান্সলেশন, আরএনএ থেকে প্রোটিন। আচ্ছা, ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে ডিএনএ কি হবে? ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে, কি হবে তখন? রেপ্লিকেশন। তাহলে এটা কিন্তু মনে রাখবে, ডিএনএ থেকে যখন ডিএনএ হবে তখন রেপ্লিকেশন, ডিএনএ থেকে যখন আরএনএ হবে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে যখন ডিএনএ হবে রিভার্স ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে যখন প্রোটিন হবে ট্রান্সলেশন। ঠিক আছে, এগুলো কিন্তু সবকটাই মনে রাখতে হবে। পরের কোশ্চেন বলছে অ্যাংলো নিউবিয়ান কোন প্রাণীর প্রজাতির উদাহরণ? অ্যাংলো নিউবিয়ান কোন প্রাণীর প্রজাতির উদাহরণ? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2000 সালে চলে এসেছে। কোশ্চেনটি এসএসসি সিজিএল 2000 সালে চলে এসেছে। অপশন এ বলছে ভেড়া, অপশন বি বলছে ছাগল, অপশন সি বলছে মুরগি, অপশন ডি বলছে গবাদি পশু। 33 নম্বর কোশ্চেন কি বলছে? অ্যাংলো নিউবিয়ান কোন প্রজাতির উদাহরণ? কি হবে সঠিক অ্যান্সার? হচ্ছে অপশন বি ছাগল। অপশন বি ছাগল। ঠিক আছে, কার দ্বারা জন্মের আগেই কোনো শিশুর লিঙ্গ নির্ধারণ হয়ে যায়? কার দ্বারা জন্মের আগেই কোনো শিশুর লিঙ্গ নির্ধারণ হয়ে যায়? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2000 সালে চলে এসেছে। কোশ্চেনটি এসএসসি সিজিএল 2002 সালে চলে এসেছে। অপশন এ বলছে পিতার শুক্রাণু, অপশন বি বলছে মাতার ভ্রূণ, অপশন সি বলছে উভয়, অপশন ডি বলছে মাতার পুষ্টি। কি হবে সঠিক অ্যান্সার? হচ্ছে অপশন এ পিতার শুক্রাণু। কার দ্বারা জন্মের আগে শিশুর লিঙ্গ নির্ধারণ করা হয়ে যায়? পিতার শুক্রাণু। ঠিক আছে, থ্যালাসেমিয়া একটি জিনগত রোগ, এটি কাকে প্রভাবিত করে? আচ্ছা, খুব সুন্দর, খুব সুন্দর একটি কোশ্চেন। বলছে থ্যালাসেমিয়া একটি জিনগত রোগ, এটি কাকে প্রভাবিত করে? আচ্ছা, থ্যালাসেমিয়া মানে কি জানো? থ্যালাসেমিয়া মানে হচ্ছে আমাদের শরীরে কিন্তু হিমোগ্লোবিন তৈরি হতে পারে না। হিমোগ্লোবিন তৈরি হতে পারে না মানে হিমোগ্লোবিনের কম, কম হিমোগ্লোবিনের জন্যই, যেহেতু হিমোগ্লোবিন ভেঙে যায় সঠিকভাবে হিমোগ্লোবিন গঠন হয় না, তার জন্য কিন্তু পেশেন্টকে, থ্যালাসেমিয়া আক্রান্ত পেশেন্টকে কিন্তু আমাদের মাসে মাসে কিন্তু রক্ত দিতে হয়। তাহলে কি কি গঠিত রোগ? এটি কাকে প্রভাবিত করে? অবশ্যই রক্তকে। অপশন এ সঠিক আনসার, রক্ত। কোশ্চেনটি এসএসসি এসও 2005 সালে চলে এসছে। ঠিক আছে, 36 নম্বর কোশ্চেন পুরুষদের গ্যামেট কোন ক্রোমোজোম গ্রহণ করে? পুরুষদের গ্যামেট কোন ক্রোমোজোম বহন করে? কোশ্চেনটি রেলওয়ে গ্রুপ ডি 2018-তে চলে এসছে। পুরুষদের গ্যামেট কোন ক্রোমোজোম গঠন করে? বলছে এক্স ওয়াই, শুধু ওয়াই, এক্স ওয়াই ক্রোমোজোম, না কেবল এক্স ক্রোমোজোম? কি হবে? কি হবে? কি হবে?
পুরুষদের গ্যামেট কোন ক্রোমোজোম বহন করে? পুরুষদের গ্যামেট হচ্ছে এক্স ওয়াই ক্রোমোজোম বহন করে। পুরুষদের গ্যামেট হচ্ছে এক্স ওয়াই ক্রোমোজোম বহন করে। আমি একটু তোমাদের একটু জিনিস হ্যাঁ একটু ক্লিয়ার করে দিতে চাই সেটা হচ্ছে এইটা যদি মেল হয় তাহলে এক্স ওয়াই, যদি ফিমেল হয় এক্স এক্স। এবার ফাদার থেকে যদি এক্স যায় তাহলে কি হবে? মাদার মানে মেয়েদের তো অলরেডি এক্স এক্স, তাহলে ফাদারের এক্স যাচ্ছে মাদারের এক্স, তাহলে এক্স এক্স মিলে তৈরি হয় হচ্ছে ফিমেল। আর ফাদারের যদি ওয়াই যায় আর মায়ের তো এক্স আছে, তাহলে মায়ের হচ্ছে কনস্ট্যান্ট, মেয়েদের হচ্ছে এক্স এক্স দুটোই কনস্ট্যান্ট, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই দুটো আছে। যদি এক্স যায় তাহলে এক্স এক্স ক্রোমোজোম মিলে তৈরি হচ্ছে ফিমেল গ্যামেট। যদি এক্স ওয়াই যায়, যদি পিতার ওয়াই যায়, তাহলে পিতার ওয়াই এবং মাতার এক্স এই দুটো মিলে তৈরি করছে মেল গ্যামেটোসাইট। তাহলে এটা সঠিক আনসার হবে হচ্ছে অপশন নিম্নলিখিত কোন কম্বিনেশনের ক্রোমোজোম থাকলে একটি শিশু পুরুষ হবে? তাহলে এটা হচ্ছে পিতার ওয়াই এবং মাতার এক্স, এটা কিন্তু অপশন এ হবে না। এই জায়গাটা আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমি ভুলটা শুধরে নিচ্ছি। এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে হচ্ছে পিতার ওয়াই এবং মাতার এক্স, ঠিক আছে? এটি কিন্তু সঠিক অ্যান্সার। চলো তাহলে আমরা চলে আসি আমাদের, তাহলে এই কোশ্চেনটা কিন্তু এক্স ওয়াই ক্রোমোজোম আছে, ঠিক আছে? 37 নম্বর কোশ্চেন বলছে ডিএনএ এর একটি প্যাচের মাপ হয়। ডিএনএ এর একটি প্যাচের, একটি যে প্যাচ, এই যে ডিএনএ এর যে একটি প্যাচ, এখান থেকে এই অবধি একটি যে প্যাচ, এই একটি প্যাচের মাপ কত হয় সেটি জিজ্ঞেস করছে। 37 নম্বর কোশ্চেন বলছে ডিএনএ একটি প্যাচের মাপ হয়। কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2015 সালে চলে এসছে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার 34 অ্যামস্ট্রং। 34 আমস্ট্রং, 34 আমস্ট্রং হচ্ছে ডিএনএ একটি প্যাচের দৈর্ঘ্য। 38 নম্বর কোশ্চেন বলছে ডিএনএ এর পিউরিন বেসগুলি হলো। কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2015-তে চলে এসছে। ডিএনএ এর পিউরিন, একটা কি ছিল পিউরিন আর একটা পাইরিডামিন। পিউরিন বেস কি বলেছিলাম? অ্যাডেনিন এর সাথে ডবল বন্ডে থাকে গুয়ানিন, অ্যাডেনিন গুয়ানিন, আর হচ্ছে সাইটোসিন আর থাইমিন থাকে হচ্ছে ট্রিপল বন্ডে। তাহলে এই দুটো হচ্ছে পিউরিন আর এই দুটো হচ্ছে পাইরিডামিন। তাহলে অ্যাডেনিন আর সাইটোসিন কোথায় লেখা আছে? অ্যাডেনিন আর গুয়ানিন, অ্যাডেনিন থাইমিন। এখানে জানি না আমি অপশনগুলো কেমন করে দিয়েছে, মেবি আমি কি ভুল। এখানে বলছে অ্যাডেনিন গুয়ানিন, এটা এরম ভাবে বলছে। আচ্ছা, অ্যাডেনিন গুয়ানিন বলছে পিউরিন আর সাইটোসিন থাইমিন বলছে পাইরিডামিন। বেশ, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? অ্যাডেনিন গুয়ানিন হচ্ছে পিউরিন বেস আর সাইটোসিন আর থাইমিন হচ্ছে পাইরিডামিন বেস। বেশ, তাই হলো। 39 নম্বর কোশ্চেন বলছে হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হলো। ডব্লিউবিসিএস প্রিলিমস 2010 সালে চলে এসেছে কোশ্চেনটি। হিমোফিলিয়ার, কোশ্চেনটি হচ্ছে হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হলো। অপশন এ বলছে এক্স লিঙ্কড প্রোকোড জিন, বি বলছে ও এক্স লিঙ্ক প্রচ্ছন্ন জিন, অপশন সি বলছে ওয়াই লিঙ্কড জিন, অপশন ডি বলছে অটোজোম। তাহলে 39 নম্বর বলছে হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হলো অপশন বি এক্স লিঙ্কড প্রচ্ছন্ন ক্রোমোজোম, এক্স লিঙ্ক প্রচ্ছন্ন জিন, ঠিক আছে? এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিন। 40 নম্বর কোশ্চেন বলছে ক্যান্সারের কারণ হিসাবে নিম্নের কোন জিন সক্রিয় ভূমিকা পালন করে? ক্যান্সারের কারণ হিসাবে নিম্নের কোন জিন সক্রিয় ভূমিকা পালন করে? অপশন এ বলছে
রেগুলেটরি জিন, অপশন বি বলছে ক্যাম্পিং জিন, অপশন সি বলছে স্ট্রাকচারাল জিন, অপশন ডি বলছে অঙ্কোজিন। কি হবে? রেগুলেটর জিন, ক্যাম্পিং জিন, স্ট্রাকচারাল জিন, অঙ্কোজিন। ক্যান্সারের কারণ হিসাবে নিম্নে কোন জিনটি সক্রিয় ভূমিকা পালন করে? ক্যান্সারের ভূমিকা হচ্ছে অঙ্কোজিন। ঠিক আছে, অঙ্কোজিন কিন্তু ক্যান্সারের জন্য সক্রিয় ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, 41 নম্বর কোশ্চেন বলছে হিমোফিলিয়া রোগের জিনটি, আচ্ছা হিমোফিলিয়া রোগের জিনটি কি বলছে? অটোজোমাল, অপশন এ বলছে অটোজোমাল, অপশন বি বলছে লিঙ্গ সংযোজিত, অপশন সি বলছে থ্যালা হোল্যান্ড্রিক, অপশন ডি বলছে এ এবং সি উভয়। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? অপশন সি বি হচ্ছে সঠিক উত্তর, লিঙ্গ সংযোজিত। লিঙ্গ সংযোজিত হিমোফিলিয়া রোগের জিনটি লিঙ্গ সংযোজিত। ঠিক আছে, 42 নম্বর কোশ্চেন বলছে 42 নম্বর কোশ্চেন বলছে এখানে হবে এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন জিন গঠিত রোগটি হলো, এক্স ক্রোমোজোম হবে, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগটি হলো হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া এবং রাতকানা। কি হবে? কি হবে? এক্স ক্রোমোজোম ঘটিত জিন গঠিত রোগটি হলো থ্যালাসেমিয়া। ঠিক আছে, থ্যালাসেমিয়া কিন্তু সঠিক অ্যান্সার। 43 নম্বর কোশ্চেন বলছে সেক্স লিঙ্কড জিন বহনকারী ক্রোমোজোমকে বলে, সেক্স লিঙ্কড জিন বহনকারী ক্রোমোজোমকে বলে এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, অটোজোম, এক্স ও ওয়াই ক্রোমোজোমের কিছু অংশ। কি হবে সঠিক অ্যান্সার? কি হবে সঠিক অ্যান্সার? হবে হচ্ছে সেক্স লিঙ্ক জিন, সেক্স লিঙ্ক জিন বহনকারী ক্রোমোজোমকে বলে এক্স ক্রোমোজোম। ঠিক আছে, এক্স ক্রোমোজোম কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন 44 নম্বর কোশ্চেন বলছে নিম্নোক্ত কোনটি মানুষের বংশগত রোগ নয়? নিম্নোক্ত কোনটি মানুষের বংশগত অর্থাৎ বংশ পরম্পরা যে রোগটি ছড়ায় জিন গঠিত সেই রোগটি নয়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2007 সালে চলে এসেছে। অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এ বলছে অ্যালঝাইমার ব্যাধি, বর্ণান্ধতা, ডাউন সিনড্রোম, হিমোফিলিয়া। কি হবে? দেখো বর্ণান্ধতাও কিন্তু জিন গঠিত রোগ বা বংশ পরম্পরায় কিন্তু বাহিত হয়, হিমোফিলিয়াও বাহিত হয় আমরা সবাই জানি, ডাউন সিনড্রোমও কিন্তু ক্রোমোজোম ঘটিত রোগ, অর্থাৎ পিতামাতার ক্রোমোজোম থেকে কিন্তু সন্তানের মধ্যে কিন্তু ছড়ায়। কিন্তু এখানে কিন্তু অ্যালঝাইমার ব্যাধি কিন্তু নিম্নোক্তর মধ্যে বংশগত রোগ নয়। তাহলে সঠিক আনসার হচ্ছে অ্যালঝাইমার ব্যাধি। 45 নম্বর কোশ্চেন বলছে মানুষের বংশগতিগত গঠনে পুরুষ বৈশিষ্ট্য হিসাবে দায়ী ক্রোমোজোম হলো, মানুষের বংশগতিগত গঠনে পুরুষ বৈশিষ্ট্য হিসাবে দায়ী ক্রোমোজোম হলো। কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2007 সালে চলে এসেছে, ডব্লিউবিসিএস প্রিলিমস 2007 সালে চলে এসেছে। অপশন এ বলছে এক্স ওয়াই, অপশন বি বলছে এক্স এক্স, অপশন সি বলছে এক্স এক্স ও এবং অপশন ডি বলছে এক্স এবং ও। আচ্ছা এটি কিন্তু আজকে আমাদের ভিডিও লাস্ট কোশ্চেন, তাহলে লাস্ট কোশ্চেনটা ভালো করে দেখে নেওয়া যাক। মানুষের বংশগতিগত গঠনে পুরুষ বৈশিষ্ট্য হিসাবে দায়ী ক্রোমোজোম হলো, কি হবে সঠিক অ্যান্সার? কি হবে এক্ষুনি বললাম, যদি মেল হয়, যদি মেল হয় আর যদি ফিমেল হয় কি হবে? মেল হলে হবে এক্স ওয়াই, ফিমেল হলে হবে এক্স এবং এক্স, এই দুটো। তাহলে বলেছে কি পুরুষ বৈশিষ্ট্য, তাহলে কি হবে এক্স ওয়াই। এখানে যদি পুরুষের জায়গায় যদি মহিলা বৈশিষ্ট্য বলতো তাহলে কি হতো? এক্স এক্স হতো। বেশ, তাহলে আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে, আজকে আমরা যেই চ্যাপ্টার থেকে করলাম জীববিদ্যার মধ্যে আজকে আমরা অধ্যায় 3 জিনবিদ্যা, অর্থাৎ জিন গঠিত যত রকম যা আছে আমরা কিন্তু জীববিদ্যার মধ্যে কিন্তু আজকে আমরা জিনবিদ্যা পড়লাম। এর পরের দিন কিন্তু জীববিদ্যার আরো একটি নতুন অধ্যায় অর্থাৎ 4 নম্বর অধ্যায় আসবে, যে অধ্যায়ের নাম হচ্ছে বায়োকেমিস্ট্রি অর্থাৎ জীব রসায়ন। বায়োকেমিস্ট্রি অর্থাৎ, আচ্ছা বায়োকেমিস্ট্রি আগে তোমাদের আর একটা জিনিস পড়তে হবে, অধ্যায় নাম্বার 4 এর পরের চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে স্বাস্থ্য পুষ্টি ও রোগ সমূহ।
স্বাস্থ্য, পুষ্টি ও রোগসমূহ, এটা কিন্তু 4 নম্বর অধ্যায়ে পড়াবো। 5 নম্বর অধ্যায়ে আমি পড়াবো হচ্ছে বায়োকেমিস্ট্রি বা জীব রসায়ন। তাহলে আশা করি তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করছো বা করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের পাশে একটি লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই দেবেন, ঠিক আছে? এবং যদি আপনাদের মধ্যে কেউ মনে হয় যে এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে আপনাদের বন্ধু বা আত্মীয় স্বজনের মধ্যে, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটি তাদেরকে শেয়ার করে দিন এবং আমাদের এই চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে থাকুন। এবং আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেই ভিডিওর মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং তোমাদের অনেক কাজে লাগবে। পরবর্তী ভিডিও আসবো জীববিদ্যার অধ্যায় নম্বর 4 নিয়ে, যেটি হচ্ছে পুষ্টি এবং রোগসমূহ, এগুলো নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। টাটা।